স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কোটি মানুষের কল্যাণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উপর বিশ্লেষকদের গুরুত্ব আরোপ। প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত দিক বিশেষভাবে বিবেচনায় রাখার পরামর্শ। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা তো লাগবেই। প্রয়োজনীয়তা প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে করতেছেন, এটা পরিবেশসম্মতভাবে করতেছেন কিনা, বহুপাক্ষিক হচ্ছে কিনা, টেকসই হবে কিনা। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখছে দিল্লি, জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আইন ও বিচারিক দিক বিবেচনায় হবে সিদ্ধান্ত। সাবেক মেজর মোজাফফর হোসেনের গ্রেফতারে উন্মোচিত হবে ৪৫ বছর পালিয়ে থাকার রহস্য। খুলতে পারে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অজানা রহস্যের জট। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে দেদারসে বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা, হুমকিতে বিশাল শিমুল বাগান সহ নদী তীরবর্তী কয়েক গ্রাম। দর্শক, সংবাদে এছাড়াও থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষাবরণ অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত। শুষ্ক মৌসুমে পানির অভাব, বর্ষায় বন্যা ও নদী ভাঙন, এসব সমস্যায় তিস্তা অঞ্চলের কোটি মানুষের জীবন জর্জরিত। এ থেকেই জন্ম তিস্তা মহাপরিকল্পনার। এই প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন তিস্তা একটি অস্থির নদী, তাই নদী শাসনের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত দিক বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে। উত্তরের জনপদের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদীর নাম নয়, এটি জীবিকা নির্বাহ, কৃষি আর আশা সংগ্রামের এক প্রতিচ্ছবি। বর্ষার ভাঙ্গনের তাণ্ডব আর শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট, এই দুই চরম বাস্তবতার মাঝেই বছরের পর বছর বসবাস করে আসছে তিস্তাপাড়ের লাখো মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধানের নতুন করে আশার আলো দেখাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। আর এই মহাপরিকল্পনায় সামিল হতে চায় চীন ও ভারতের মতো দুই পরাশক্তির দেশগুলো। তাহলে প্রশ্ন হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোন পথে হাঁটবে সরকার? আর এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেই বা কি সুফল বয়ে আনবে তিস্তাপাড়ের লাখো মানুষের ভাগ্যে? নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ দেশের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ জনপদ জুড়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। প্রতিবেশী দেশ ভারত ১৯৮৩ সালে তিস্তার উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণ করলে বাংলাদেশে তিস্তার পানি প্রবাহ কমে যায়। ১৯৯০ সাল থেকে তিস্তা নদী কেন্দ্র করে বাংলাদেশের পরিকল্পনা শুরু হয়। তবে মহাপরিকল্পনার রূপটি ২০১০ সালের পর সামনে আসে। ২০১৬ সালে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করলে এটি আন্তর্জাতিক মনোযোগ পায়। তিস্তা মহাপরিকল্পনা হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবাহিত তিস্তা নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত একটি সমন্বিত নদী উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প। তিস্তা মহাপরিকল্পনায় যা যা রয়েছে: নদীর গভীরতা বাড়াতে ও ভাঙন রোধে করা হবে ড্রেজিং এবং স্থায়ী বাঁধ নির্মাণ। শুষ্ক মৌসুমে সেচ কাজের জন্য জলাধার ও খাল খননের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করা। নদীর দুই ধারে চীনের জিয়াংশু প্রদেশের আদলে পরিকল্পিত আধুনিক শহর গড়ে তোলা। কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করতে আধুনিক সেচ নেটওয়ার্ক তৈরি। বন্যা থেকে উত্তরবঙ্গের জনপদ রক্ষা ও নদীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। প্রকল্পের আওতায় ৩ থেকে ৫ কিলোমিটার চওড়া তিস্তা নদীকে সংকুচিত করে ৮০০ কিলোমিটার থেকে ১ কিলোমিটারে নামিয়ে আনা হবে এবং দুই পার বরাবর প্রায় ২০০ কিলোমিটার বাঁধ ও রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশ অংশে তিস্তা মহাপরিকল্পনার আওতায় প্রায় ১১০ কিলোমিটার নদীপথ ড্রেজিং ও শাসন, যা নদীর গভীরতা ও প্রশস্ততা ঠিক করার সুপারিশ করা হয়েছে। জিওপলিটিক্সটা তো ওইভাবে
চলে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয় বাংলাদেশের নদ নদী প্রাণী ও প্রতিবেশ বিষয়ক গবেষক শেখ রোকনের সাথে। তিনি জানান বিভিন্ন তথ্য। তিস্তা মহাপরিকল্পনা তো দরকার আছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ আমার ভাঙন রোধ করতে হবে, আর্থসামাজিক উন্নয়ন প্রয়োজন হবে, নৌ চলাচল করতে হবে, এগুলো তো দরকার আছে। কিন্তু দুটো ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই সমীক্ষা, সেখানে 58 জন এক্সপার্টকে যুক্ত করা হয়েছে এটা করার জন্য। এর মধ্যে একজনও বাংলাদেশি না। মহাপরিকল্পনার তথ্য নথিপত্র আপনি কোথাও পাবেন না। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর নতুন সম্ভাবনা দেখছেন এই গবেষক। মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি। মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে পরিবেশ ধ্বংস করা যাবে না। যেমন আমরা ভারতের গজালডোবা ব্যারেজ দেখেছি। এমনিতে তিস্তা খুব অস্থির নদী, এটা এক বছরেই ভরাট হয়ে যেতে পারে। ফলে তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা লাগবেই। প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে করতেছেন, এটা পরিবেশ সম্মতভাবে করতেছেন কিনা, বহুপাক্ষিক হচ্ছে কিনা, টেকসই হবে কিনা, সেটা হলো প্রশ্ন। তার মতে সম্ভাবনার পাশাপাশি রয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। নদীপাড়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ন্যায্য পানি প্রবাহ নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি পাওয়া কঠিন হবে। একপাক্ষিক হলে এটা একটা ভূ রাজনৈতিক বিরোধের জায়গা তৈরি হবে। আমি ভারতের সঙ্গে গেলে চীন বেজার হবে, চীনের সঙ্গে গেলে ভারত বেজার হবে। প্রাথমিকভাবে তিস্তা মহাপরিকল্পনায় ব্যয় ধরা হয়েছে ৮,২০০ কোটি টাকা। তিস্তার ঢেউ বয়ে নিয়ে আসে ভাঙনের গল্প, আবার এই একই স্রোতে ভেসে আসে নতুন দিনের স্বপ্ন। তিস্তা পাড়ের মানুষের আশা দ্রুত বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। তবে এই বাস্তবতা নির্ভর করছে সময়মতো প্রকল্প বাস্তবায়ন, টেকসই ব্যবস্থাপনা ও পর্যাপ্ত পানির প্রবাহ নিশ্চিত করার উপর। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি। জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা একটি অনুরোধ পেয়েছেন, এটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। 2014 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। 4 দশকেরও বেশি সময় ধরে এই হত্যাকাণ্ড ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, বিতর্ক আর অমীমাংসিত রহস্য। 45 বছর পর গ্রেফতার হয়েছেন হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক সাবেক মেজর মোজাফফর হোসেন। তার গ্রেফতার খুলে দিতে পারে ইতিহাসের সেই অজানা অধ্যায়। প্রশ্ন উঠেছে, 45 বছর কোথায় ছিলেন তিনি? সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যায় জড়িত অভিযোগে তৎকালীন মেজর মোজাফফর হোসেন এখন সেনা হেফাজতে। 15 জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিনি সেনাবাহিনী থেকে পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল বলে জানায় পুলিশ। বিভিন্ন বইয়ের তথ্য অনুযায়ী জিয়াউর রহমানকে গুলি করার সময় মেজর মোজাফফর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড, পরবর্তী সেনা বিদ্রোহ ও সে সময়ের রাজনৈতিক সামরিক ঘটনা প্রবাহ নিয়ে নানান প্রশ্ন ও বিতর্ক রয়েছে। যেসব প্রশ্ন সামনে এসেছে তা হল 30 মে 1981 তারিখে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রকৃতপক্ষে কি ঘটেছিল, হত্যার পূর্বে ও পরে মেজর মোজাফফরের ভূমিকা কি ছিল, হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দেশি বিদেশি পক্ষ কারা ছিল। 45 বছর পর মেজর মোজাফফরের গ্রেপ্তারের ফলে এসব প্রশ্নের উত্তর জানার সুযোগ তৈরি হয়েছে। আরেকটি বড় প্রশ্ন মোজাফফরের পলাতক জীবন। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে হত্যাকাণ্ডের পর তিনি ভারতে আত্মগোপন করেন। দেশটির গোয়েন্দা সংস্থার সহায়তায় নিজেকে কখনো পরিচয় দিতেন বিপ্লব সরকার নামে, কখনো বা জয় ব্যানার্জি নামে। প্রশ্ন উঠেছে, এই 45 বছরের পুরো সময়টা তিনি কিভাবে আত্মগোপনে ছিলেন, কে বা কারা তাকে সহায়তা করেছিলেন, আর তিনি কবে এবং কিভাবে বাংলাদেশে ফিরলেন।
অভিযোগ আছে 24 পদাতিক ডিভিশনের কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে জাতীয় রক্ষী বাহিনীতে কমিশন লাভ করেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে দেদারসে চলছে বালু উত্তোলন। ফলে হুমকিতে পড়েছে মানিগাঁও গ্রামে দেশের অন্যতম বড় শিমুল বাগানটি। নদী তীরবর্তী কয়েকটি গ্রামও রয়েছে হুমকিতে। এটি দেশের বৃহৎ শিমুল বাগান। দেশের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। তবে ইজারাদারের অধিক মুনাফার লোভ আর রাতে ডেজারের তাণ্ডব, এই দুয়ের সমন্বয়ে নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। এই নদী ভাঙনের কারণ হচ্ছে কিছু বালু সিন্ডিকেটের কাছে টাকার ডুবে কমায় তারাই আজকে আমাদের গ্রামটাকে ধ্বংস করতেছে। 3 গ্রামে 5 গ্রামে তোমার মানববন্ধন করা হইতেছে। তারপর আমরা আইন প্রশাসনের কাছে তোমার এই তাহিরপুর থানার তোমার বাদাঘাট বাজারের প্রশাসনের কাছে যাইলে কয় এই দিনে বদলে দিলে রাত্রে তোমার এরা চুরাই বাদে তোমার চালায়। নিরাপত্তা নাই, এটাও ভাঙ্গে হাই রইতেছে। কোনো মানুষ একটা নিরাপত্তায় থাকতে পারে না। এই গ্রামের মানুষ দুর্বল। বৃহৎ এই শিমুল বাগান ঘুরতে আসছেন, দেখতে আসছেন, কেমন লাগলো, কি দেখছেন এবং বর্তমান পরিস্থিতি কি একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমরা বন্ধুরা মিলে সবাই আর কি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছি। কারণ আপনারা দেখেন, আমি গত বছর এসেছিলাম, তখন এই জায়গাতে অনেক বেশি সবুজ ছিল, মানে নিরিবিলি একটা পরিবেশ ছিল, ঘাস ছিল, গরুরা ঘাস খাচ্ছিল। কিন্তু এবার এসে আমি দেখি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত বেশি নিচু হয়ে গেছে। তো এর পরের বার আসলে আমি হয়তো আর শিমুল বাগান দেখবো না। পানি অলমোস্ট ঢুকেই যাচ্ছে। এরকম যদি সামনে বর্ষা যদি আরো কঠোর হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে শিমুল বাগানে অর্ধেকটা চলেও যেতে পারে। এগুলাতে প্রশাসন নিশ্চয়ই জানে। আমি যেমন দেখতে পাচ্ছি, আপনি এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন, প্রশাসনও ঠিকই দেখতে পাচ্ছে, বাট তাদের কোথায় হাত কাটা সেটা আমার জানা নেই। আশা করছি তারা এগুলো নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে। তবে ইজারাদাররা বলছে পার কাটা বন্ধে তারা সোচ্চার রয়েছে এবং প্রশাসনও বলছে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। জায়গাটা আসলে অনেক দুর্গম, সেখানে আমাদের স্থায়ীভাবে কোনো আইন শৃঙ্খলা প্রতিরোধের করার ঠিক রাখার জন্য কিছু নাই। তো আমরা স্থায়ী পুলিশ ফাঁড়ির আমরা অনুভব করেছি। স্থানীয়রা বলছেন প্রশাসনের লোক দেখানো অভিযান নয়, কার্যকর পদক্ষেপ নিলেই বাঁচবে শিমুল বাগান, বাঁচবে আশেপাশের কয়েকটি গ্রাম। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। সুন্দরবনে মাছ ধরা ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়েছে মংলা উপকূলের প্রায় 10,000 জেলে পরিবার। এই সময় সরকারি সহায়তা না পাওয়ায় বেশ বেকায়দায় পড়েছে এসব পরিবার। সুন্দরবনের ওপর নির্ভরশীল মংলার প্রায় 10,000 জেলে পরিবার বন সংলগ্ন নদ নদী ও খালে মাছ কাঁকড়া সহ বনজ সম্পদ আহরণ করে তাদের জীবিকা চলে। গত 1 জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত সুন্দরবনের মৎস্য ও বন্যপ্রাণী প্রজনন মৌসুম। এই 3 মাস সুন্দরবনে নদী ও খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। নিষেধাজ্ঞা কার্যকরের পরও মৎস্য ও বনজীবী পরিবারগুলোর কাছে পৌঁছায়নি কোনো ধরনের সরকারি সহায়তা। তাই দুশ্চিন্তায় পড়েছেন পরিবারগুলোর সদস্যরা। আমি এখনো কোনো সরকারি সহায়তা পাইনি। একটা জালিয়া কাঠ ছিল, তাও সে চাল দিয়া বন্ধ আজ 6 বছর। সরকার যে বরাদ্দ দেয় এগুলো তো আসলে জালিয়াদের জন্য আসে। এই বন্ধের সময় আমরা যাতে পাইতে পারি তাহলে আমাদের একটু উপকৃত হব। তার কারণ কি আমাদের প্রেশার তো জেলে। বন্ধের পরে কোনো চাল ডাল কোনো সরকারি কোনো অনুদান পাইনি আমরা। সরকার যেন আমাদের প্রতি একটা লক্ষ্য রাখে। বন্ধের সময় আমাদের যেন শুধু মুষ্টি নদীর জন্য যেন সবাই তেল পাইলেও যেন সবাই পায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনজীবীদের সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছে। আমরা আশাবাদী এই বছরে মংলা উপজেলায় প্রায় 500 জন মৎস্যজীবী যারা বনজীবী হিসাবে এই সুন্দরবন সংলগ্ন এলাকায় মাছ আহরণ করে তারা সহায়তা পাবে। জুন, জুলাই, আগস্ট মাস যদি মাছ ধরা, কাঁকড়া ধরা এগুলো বন্ধ রাখা হয়, বিশেষ করে বনে প্রবেশ করা বন্ধ থাকে, তাহলে কিন্তু মাছ ডিম দিতে পারবে এবং সুন্দরবনে মাছের প্রাচুর্য বাড়বে।
জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সুন্দরবনের সাথে জড়িত পরিবারগুলোর জীবনমানের দিকে সরকারের দৃষ্টি রাখার দাবি সংশ্লিষ্টদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে 3টি পয়েন্টে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারি, হাতিয়া সহ কয়েকটি পয়েন্টে পানি ধীর গতিতে সমতলে বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার সকাল 6টায় সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি সমতলে হ্রাস পেয়ে বিপদসীমার নিচে রয়েছে। অপরদিকে ব্রহ্মপুত্রের পানি ধীর গতিতে বৃদ্ধি পেলেও চিলমারি পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে 67 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 98 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে অধ্যাপক এমাজউদ্দিন আহমদের স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি। জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী দল ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন। জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি এর আয়োজন করে। এতে শিক্ষক, কবি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীকে এবং তিনি দলের পাশে থেকে দেশের অন্যতম প্রাজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানীর স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করে জুলাইকে ক্ষমতার হাতিয়ার বানানোর অপচেষ্টা করছে বিরোধী দল। শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হয়। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা তো সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। বিএনপি ঘোষিত 31 দফার মতো জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন, আমার কাছে এখানে নাই, প্রতিটি জায়গায় বলা আছে যে দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী যেভাবে আসছে যে নির্বাচিত হবে, তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেইটাকে বাস্তবায়িত করবে। আমরা বারবারই এই কথা বলে এসেছি এবং আমরা উই আর কমিটেড। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে। কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার আর কেউ বোঝে না। মতের ভিন্নতা থাকলেও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বিভাজনের রাজনীতি না করি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করেছে এবি পার্টি। বিকেলে বিজয়নগর এলাকায় এই আয়োজন করা হয়। এবি পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এর নেতৃত্ব দেন। মিছিলে নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শোক, শ্রদ্ধা ও ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও পল্টন মোড় প্রদক্ষিণ করে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের 5 জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে। সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও খামারিদের মাঝে ধান বীজ ও উপকরণ বিতরণ এবং গবাদি পশুকে টিকা দেওয়া কার্যক্রমের উদ্বোধন শেষে কথা জানান তিনি। 15 দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এই সরকার কৃষকের সরকার। এই সরকার আসার পরে আপনারা দেখেছেন শুরু থেকেই কৃষক বান্ধব কর্মকাণ্ডগুলি, যেমন স্টার্টিংয়ে যেটা 10,000 টাকা করে কৃষকের ঋণ মাফ করে দেওয়া, তেমনি করে এখন পর্যন্ত চলছে আমাদের কৃষি কার্ড। আজকে আমাদের কৃষি কার্ডের আমাদের ডাটা সংগ্রহ শুরু হয়েছে, ওখানেও আমি আনুষ্ঠানিকভাবে দেখব কীভাবে করে। সরকার মনে প্রাণে চায় যে কোনো অবস্থাতে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, পাশে এসে দাঁড়াতে আমরাও চেষ্টা করছি। টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে।
ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম। প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। তবে আগের দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, ভোজ্য তেল ও মশলা। এটি রাজধানীর কারওয়ান বাজারের চিত্র। শুক্রবার হলেও লোকজনের আনাগোনা কম। যেসব ক্রেতা বাজারে এসেছেন তাদের অনেকেই দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে হিমশিম খাচ্ছেন, কারণ কয়েক সপ্তাহ ধরে নিয়ন্ত্রণে থাকা সবজি সহ বেশ কিছু পণ্যের দাম হঠাৎ করেই অস্বাভাবিক বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে পটল, ঢেঁড়স ও পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকায়, করলা প্রতি কেজি 100 আর লাউ ঝিঙা বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়া বেগুনের দাম ঠেকেছে 120 টাকায়। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে সবজির জমি পানিতে তলিয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। এই সুযোগে পাইকারি পর্যায় থেকে দাম বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে অসহায় ক্রেতারা। ভেন্ডি 60 টাকা কিনা 80 টাকা বেশি, ঝিঙ্গা 65 কিনা 80 টাকা বেশি, ধনিয়া পাতা 300 টাকা কেজি 400 টাকা বেশি, আর শসা 140 টাকা কিনা বেচতেছে আপনার 160 টাকা, আর উস্তা কিনা হয়েছে 80 টাকা বেশি 100 টাকা। আমি বাস করি বসুন্ধরাতে, বাজার করতে আসি এখানে, তার কারণে লোক কিছুটা কমে পাই। 120 টাকা থেকে 200 টাকা হয়ে গেছে, তাহলে একদিনের ডিফারেন্সে 80 টাকা বেড়ে যায় একটা প্রোডাক্টে কিভাবে? এটা অনেক বেশি মনে হচ্ছে আমার। এদিকে আদা, রসুন ও পেঁয়াজের বাজারও ঊর্ধ্বমুখী। প্রতিটি পণ্যই কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। আগে ছিল আদা আপনার 160 টাকা, এখন পাইকারি 180 টাকা, 200 টাকা বিক্রি করতে হয়। রসুন ছিল 160 টাকা, 180 টাকা, 200 টাকা বিক্রি। পেঁয়াজ ছিল 40 টাকা কেজি, এখন হয়েছে 50 টাকা। এদিকে বর্ষার প্রভাব পড়েছে মাছের বাজারেও। বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে বেড়েছে 100 থেকে 150 টাকা। পরে অন্য সব বাসি নিয়ে গেছে, মাছের দাম 50, 100 সব মাছের দাম কিনতে বাইরে গেছে এই সপ্তাহে, আবার সামনে কমতে পারে। মাছ কিনতে যেয়ে দেখলাম যে মাছের দাম অনেক। মাছ অন্য সময় যা কিনি তার চেয়ে কেজিতে 100 টাকা বেশি। এটা মাছে ভাতে বাঙালি, এই বাজারটা যদি নিয়ন্ত্রণ না হয়, একটু কম না হয়, তাহলে তো মাছটাও খেতে পারছি না। গত সপ্তাহের তুলনায় দামটা একটু বেশি, মাছের সাপ্লাই থাকলেও দামটা একটু বেশি। তারপরেও যারা আমরা হয়তো কেউ কিনতে পারছি, কিন্তু যারা লিমিটেড ইনকাম তাদের জন্য আসলে খুব মুশকিল। তবে স্থিতিশীল রয়েছে চাল, ডাল সহ বেশ কিছু পণ্যের দাম। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আলোচিত কয়েকটি খবর নিয়ে নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ধারণ ক্ষমতার অতিরিক্ত নেতাকর্মীর চাপে হুড়মুড় করে ভেঙে পড়েছে মূল মঞ্চ। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ঘটনায় মন্ত্রী অক্ষত রয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডোর আঘাতে পর্যটকদের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বিকেলে আঘাত হানা টর্নেডোটি প্রায় 3 থেকে 5 মিনিট স্থায়ী ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাটোরের নলডাঙ্গা উপজেলায় আখ ক্ষেতের ভেতরেও গড়ে ওঠা একটি গোপন কারখানা থেকে প্রায় 5,000 লিটার চোলাই মদ ধ্বংস করেছেন গ্রামবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সেখানে মাদকের কারবার চলছিল। পুলিশ ও প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত নিজেরাই মাদক বিরোধী এই উদ্যোগ নেন তারা। মেহেরপুরের গাংনী উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে 4 থেকে 5টি বেওয়ারিশ কুকুর গ্রামের বিভিন্ন এলাকায় পথচারী ও স্থানীয়দের উপর হামলা চালালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে। আন্তর্জাতিক। ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 8 জন নিহত হয়েছে। এছাড়া বন্দর আব্বাস, বুশেহর, আহভাজ শহর এবং ইরানশার বিমানবন্দরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। আজ ভোরে বাহরাইন, কুয়েত, কাতার ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান। এদিকে লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালী বন্ধে প্রস্তুতির জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে তেহরান। 300 জাতের 70,000-এরও বেশি গাছ দিয়ে চীনে গড়ে তোলা হয়েছে ইনডোর বোটানিক্যাল গার্ডেন। চংকিং শহরের একটি শপিং মলের ভেতরে ওই কৃত্রিম বন। সেখানে রয়েছে জলপ্রপাতও। সন্ধ্যা হতেই মনোমুগ্ধকর আলো ছায়ার খেলায় এক জাদুকরী রূপ নেয় জায়গাটি।
দিন দিন বাড়ছে ক্রেতার সমাগম ও দর্শনার্থীদের ভিড়। চোখ ধাঁধানো এই দৃশ্যটি চীনের চংকিং শহরের দ্য রিং শপিং মলের। কৃত্রিম জলপ্রপাত ও হাজার হাজার গাছপালায় ছেয়ে থাকা সবুজ প্রকৃতির সঙ্গে আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে শপিং মলটি রূপ নিয়েছে স্বর্গরাজ্যে। নজর কাড়ছে ক্রেতা দর্শনার্থীদের। ইনডোর বোটানিক্যাল গার্ডেন কিংবা মুগুয়াং ফরেস্ট হিসেবেই এখন বেশি পরিচিত চীনের এই শপিং মলটি। কৃত্রিমভাবে গড়ে তোলা সবুজ অরণ্যে শপিং মলটিতে ক্রেতা সমাগমও বাড়ছে। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে শুধু ঘুরতেও যাচ্ছেন অনেকে। আমি অন্য কোথাও এমন অভিনব ও আকর্ষণীয় শপিং মল দেখিনি। শপিং করতে এসে সত্যিকারের বন দেখা এক নতুন এবং আকর্ষণীয় অভিজ্ঞতা। এর নান্দনিকতা যে কারো মন ছুঁয়ে যাবে। আড্ডা দেওয়ার জন্য চমৎকার একটি জায়গা। আমি প্রায়ই এখানে আসি। এটি কেবল শপিং মল নয়, পর্যটকদের জন্য বিশ্বমানের দর্শনীয় স্থানও বটে। ইনডোর ফরেস্টের প্রধান আকর্ষণই হল বেসমেন্ট 1 থেকে লেভেল 5 পর্যন্ত মোট 7 তলায় থাকা কৃত্রিম বন। প্রায় 300 প্রজাতির 70,000-এর বেশি গাছপালা নিয়ে গড়ে তোলা বনটি দেখতে অবিকল অ্যাভাটার সিনেমার প্যান্ডোরা গ্রহের মতো। শপিং মলটির আকর্ষণ বাড়িয়ে তুলেছে 25 মিটার উঁচু কৃত্রিম জলপ্রপাত। আর প্রাগৈতিহাসিক থিমের সঙ্গে মিল রেখে স্থাপন করা হয়েছে ডাইনোসরের রেপ্লিকা। পাশাপাশি সন্ধ্যা হতেই মনোমুগ্ধকর আলো ছায়ার খেলায় এক জাদুকরী রূপ নেয় শপিং মলটি। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এবার বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপ একেবারে শেষ প্রান্তে। ফাইনাল দিয়ে এখন কেবল পর্দা নামার অপেক্ষা। রোববার রাত 1টায় মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে শেষ মহারণ, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। মহা আকর্ষণীয় ফাইনাল ঘিরে নয়া পরিকল্পনা নিয়েছে ফিফা। আমেরিকান সুপার বোলের আদলে প্রথমবারের মতো ফাইনালে আয়োজন করা হচ্ছে জমকালো হাফ টাইম শো। আর তাতেই ইতিহাসের দীর্ঘতম ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফুটবলে চিরন্তন নিয়ম ভাঙ্গার এক চরম ঝুঁকিপূর্ণ খেলায় যেন মেতে উঠেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী রোববারে বিশ্বকাপ ফাইনালে আমেরিকান সুপার বোল স্টাইলের এক নজিরবিহীন হাফ টাইম শো উপহার দিতে যাচ্ছে তারা। ফুটবল আইনে তোয়াক্কা না করে প্রথমার্ধে নির্ধারিত 15 মিনিটে বিরতি টেনে 30 মিনিট করার সব আয়োজন সম্পন্ন করেছে ফিফা। মাঠের ভেতরের ফুটবলের রোমাঞ্চের চেয়েও এটি এখন বড় আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালে মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন। ইংলিশ সংবাদ মাধ্যম মিরর ফুটবল জানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচের বিরতি প্রায় 30 মিনিট দীর্ঘ হতে পারে, যা এই খেলার অফিসিয়াল নিয়মে থাকা 15 মিনিটের বিরতির তুলনায় দ্বিগুণ। হাফ টাইম শোতে আমেরিকান সুপার বোলের আদলে তৈরি হতে যাওয়া এই মহাযজ্ঞে মঞ্চ কাঁপাতে পারেন ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, বার্না বয় এবং গুস্তাভো দুদামেল। সাথে থাকছে কোল্ড প্লের ফিচারিং এর কোরাস। এছাড়া মূল খেলা শুরু হওয়ার ঠিক 90 মিনিট আগে শুরু হবে জমকালো সমাপনী অনুষ্ঠান, যেখানে থাকছেন গায়ক রবি উইলিয়ামস, অভিনেতা টম ক্রুজ এবং গায়িকা নিকোল শেরজিঙ্গার। আমেরিকান সুপার বোলের বিখ্যাত বিরতির সাথে টেক্কা দিতে ফিফা এবার বিশ্বকাপের ফাইনালে নজিরবিহীন আয়োজন করতে যাচ্ছে, যার কারণে সম্প্রচারকারীরা ধারণা করছেন এবারের বিরতি আরও লম্বা হবে। আর তেমনটা হলে ফুটবল ইতিহাসে দীর্ঘতম ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে এটি। এমনিতেই প্রতি ম্যাচের অর্ধে 3 মিনিটে যে হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে, অনেকেরই ধারণা সেটি আসলে বাড়তি বিজ্ঞাপন দেখানোর একটি চতুরফন্দি ফিফার। অনেকে ফিফার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেও ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো এই আয়োজনকে যুগান্তরকারী প্রদর্শনী হিসেবে আখ্যা দিয়েছেন। ফিফার সিদ্ধান্তের যারা সমালোচনা করছেন তারা আসল বিষয়টি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিশ্বকাপ ফুটবল ইভেন্ট প্রধান মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আজ হয়ে গেল মনোমুগ্ধকর বর্ষাবরণ অনুষ্ঠান। নাচ, গান আর কবিতায় উঠে আসে বর্ষা ও বাংলাদেশের প্রকৃতি। দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন প্রতিটি মুহূর্ত।
প্রকৃতির আশীর্বাদ বর্ষাকে বরণ করতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ঘনঘটা। বকুলতলার খোলা আকাশের নিচে বিভিন্ন বয়সী ৩ শতাধিক নৃত্যশিল্পী এতে অংশ নেন। নাচের ভঙ্গিমায় ফুটে ওঠে বর্ষার নানা রূপ, কখনো নতুন জীবনের আনন্দ, কখনো আবার নদীর উচ্ছ্বাস। নৃত্য আর সুরে যেন প্রকৃতি মিলেমিশে একাকার। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, পানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। গানের কথায় জেগে ওঠে ভেজা দুপুরের স্মৃতি আর বৃষ্টি স্নাত গ্রামের পথ। এই নাচ শুধু মঞ্চের পরিবেশনা নয়, এ যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক অন্তরঙ্গ কথোপকথন। বর্ষাকে কেন্দ্র করে যে এরকম একটা আয়োজন করা যায়, এটা আমার খুবই ভালো লেগেছে। তো এটা অনেক বড় স্কেলে হচ্ছে, এজন্যই মূলত আগ্রহটা আসলে বেশি। আমাদের ওই রক্তে হাজার বছর ধরে এই জিনিসটা চলে আসছে যে বর্ষা আসলে এক্সাইটেড হওয়া। বর্ষা যেমন সুন্দর, তাকে সুন্দরভাবে উপভোগ করার দায়িত্ব কিন্তু আমাদের। রাস্তাঘাট যেন আমরা পরিষ্কার করতে পারি, যাতে বর্ষার পানিটা আটকে না থাকে, মানুষের জনদুর্ভোগ যেন না হয়। বকুলতলায় বসে থাকা দর্শকরা হারিয়ে যান নতুন এক আবেশে। শহরের কোলাহল ভুলে তারা ফিরে পান মাটির কাছাকাছি থাকার এক নির্মল অনুভূতি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, হইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব রাতের দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটি মানুষের কল্যাণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উপর বিশ্লেষকদের গুরুত্বারোপ, প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত দিক বিশেষভাবে বিবেচনায় রাখার পরামর্শ। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা তো লাগবেই। প্রয়োজনীয়তা প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে করতেছেন, এটা পরিবেশসম্মতভাবে করতেছেন কিনা, বহুপাক্ষিক হচ্ছে কিনা, টেকসই হবে কিনা। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখছে দিল্লি, জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আইন ও বিচারিক দিক বিবেচনায় হবে সিদ্ধান্ত। সাবেক মেজর মোজাফফর হোসেনের গ্রেফতারে উন্মোচিত হবে ৪৫ বছর পালিয়ে থাকার রহস্য, খুলতে পারে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অজানা রহস্যের জট। সুনামগঞ্জের তাহিরপুরে জাদু কাটা নদীতে দেদারসে বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা, হুমকিতে বিশাল শিমুল বাগান সহ নদী তীরবর্তী কয়েক গ্রাম। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।